ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আফটার এ লং টাইম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ কিভাবে একটা বাক্য থেকে কোন একটা শব্দ কোন পার্টস অফ স্পিচ হিসেবে ফাংশন করছে সেটা আইডেন্টিফাই করা। এখানে একটা সিম্পল আমি একটা সেন্টেন্স লিখেছি, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। ওকে, এই আইটা কি? এখন আইটাকে বলবেন আপনি, এটা হচ্ছে একটা প্রোনাউন, এটা একটা প্রোনাউন। ঠিক একইভাবে হ্যাভটা কি? হ্যাভটা হচ্ছে একটা ভার্ব। আর এটা কি? এটা হচ্ছে একটা আর্টিকেল। এটা আর্টিকেল তো, আর পার্সোসিস আর প্রকারের মধ্যে তো আর্টিকেল নেই, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর্টিকেল অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করে এবং এটাকে মডার্ন গ্রামারে ডিটারমিনার বলে। ডিটারমিনার হিসেবে এটাকে কাউন্ট করা হয়। আর পেন শব্দটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, তো আমরা দেখতে পেলাম সিম্পল একটা সেন্টেন্সের মধ্যে চারটা শব্দ আছে, প্রত্যেকটা শব্দ কোনো না কোনো পার্টস অফ স্পিচ হিসেবে ফাংশন করছে। সো এভাবে আমরা দেখব কিভাবে একটা শব্দ তার পজিশনের কারণে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ফাংশন করতে পারে, সেটা আমরা এখন পর্যায়ক্রমে দেখতে থাকব। দেখেন, আমি এখানে প্রথমে চারটা সেন্টেন্স দিয়েছি। প্রথমটা হচ্ছে মাই হোম ইজ নিয়ার। এখন এখানে হোম ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি হোম শব্দটা জন্মগতভাবে একটা নাউন, যেহেতু এটা পসেসিভ অ্যাডজেক্টিভ মায়ের পরে বসছে, তাহলে এটা নাউন, মানে জন্মগতভাবেও শব্দটা নাউন, আবার প্রথম সেন্টেন্সে এটা নাউন হিসেবে ফাংশন করছে। সেকেন্ড সেন্টেন্সে দেখেন আই গো, আমি যাই। প্রশ্ন করেন তো, আমি কোথায় যাই? বাড়িতে যাই। মূল ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করা হলে যে উত্তরটা পাওয়া যায় সেটা কিন্তু নাউন না, সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সো এখানে এই হোম শব্দটা কিন্তু এখন আর নাউন নেই, এটা একটা অ্যাডভার্ব। এটা এখন অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ফাংশন করছে, এটা কিন্তু এখন নাউন না। 3 নম্বর সেন্টেন্সে উই ডোন্ট হ্যাভ ইউর হোম অ্যাড্রেস। তোমার হোম অ্যাড্রেসটি আমার নেই বা আমার জানা নেই, তাহলে আমাদের জানা নেই। তাহলে এই যে হোমটা বললাম, এখানে একটা অ্যাড্রেস নাউন আছে। একটা নাউনের আগে যদি আরেকটা নাউন বসে, সেই নাউন আর নাউন থাকে না, সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। এখন হোম শব্দটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, কারণ এটা মডিফাই করছে অ্যাড্রেস নাউনকে। এবার দেখেন, দ্য ক্রিয়েটর হোমস ইন দ্য হার্ট অফ দ্য পিপল। সৃষ্টিকর্তা মানুষের হৃদয়ে বাস করে। এখানে হোম শব্দটা বাস করা অর্থ দিচ্ছে, লিভ। ওকে, সো এখন হোম শব্দটা কিন্তু নাউন না, এটা একটা ভার্ব। দেখেন, এই চারটা সেন্টেন্সে একটা শব্দ ছিল, সেটা হচ্ছে হোম। এই হোমটা এক জায়গায় নাউন, আরেক জায়গায় অ্যাডভার্ব, আরেক জায়গায় এটা অ্যাডজেক্টিভ, আরেক জায়গায় এটা ভার্ব। তাহলে একই শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ফাংশন করছে তার পজিশনের কারণে। এখন আমরা সেকেন্ড স্লাইডে আসি। দেখেন, এখানে আই নিড সাম ওয়াটার, আমার কিছু পানি দরকার। এই ওয়াটার শব্দটা এখানে একটা নাউন, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আই নিড সাম ওয়াটার, এই ওয়াটার শব্দটা এখানে নাউন হিসেবে ফাংশন করছে। সেকেন্ড সেন্টেন্সে দেখেন উই লাইক ওয়াটার স্পোর্টস, তাহলে স্পোর্টস শব্দটা নাউন, নাউনের আগে আরেকটা নাউন বসলে সেই নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এখন এই ওয়াটার শব্দটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তাহলে উই লাইক ওয়াটার স্পোর্টস, তাহলে ওয়াটার শব্দটা এখানে একটা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করছে, কিন্তু এখানে ওয়াটার শব্দটা নাউন ছিল। আবার দেখেন ওয়াটার ইন দ্য গার্ডেন, ওয়াটার ইন দ্য গার্ডেন অর্থাৎ বাগানের মধ্যে পানি দাও, তোমাকে আদেশ করা হচ্ছে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ওয়াটার শব্দটা এখানে একটা ভার্ব। ওকে, তাহলে ওয়াটার শব্দটা মূলত একটা নাউন জন্মগতভাবে, বাট এটা সবসময় যে বাক্যে নাউনই হতে হবে বিষয়টা এরকম না। আমরা দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সে ওয়াটার শব্দটা নাউন, সেকেন্ড সেন্টেন্সে ওয়াটার শব্দটা অ্যাডজেক্টিভ, থার্ড সেন্টেন্সে ওয়াটার শব্দটা ভার্ব। ওকে, ঠিক একইভাবে আমরা দেখি দ্যাট টক লাউডলি ইন দ্য মিটিং। ওকে, তারা মিটিংয়ে উচ্চস্বরে কথা বলে। এখানে টক শব্দটা কি? টক শব্দটা আমরা সবাই জানি এটা জন্মগতভাবে একটা ভার্ব, তাহলে এই সেন্টেন্সও এটা ভার্ব হিসেবে ফাংশন করছে, নো প্রবলেম। সেকেন্ড বাক্যে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ এ টক উইথ হিম, আমার তার সাথে একটি কথা আছে। এই যে দেখেন আর্টিকেল এর পরে এই টক শব্দটা বসছে, এটার দ্বারা কথা বলা বোঝাচ্ছে না, শুধু কথা বোঝাচ্ছে, একটি কথা। তাহলে এই টক আর্টিকেলের পরে বসার কারণে এই ভার্বটা এখন
ভার্ব নেই, এটা এখন নাউন হয়ে গেছে। আই হ্যাভ এ টক উইথ হিম, আমার তার সাথে একটি কথা আছে। আই হ্যাভ এ টক উইথ হিম। তারপর 3 নাম্বার সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি উই গো টু মার্কেট রেগুলারলি, আমরা রেগুলারলি মার্কেটে যাই। তাহলে গো শব্দটা একটা কি ভার্ব, এটা আমরা সবাই জানি। গো জন্মগতভাবেও একটা ভার্ব, কিন্তু দেখেন দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দি এবং অফের মাঝখানে গো বসছে। তাহলে দি এবং অফের মাঝখানে গো বসলে এটা একটা নাউনের ফাংশন করছে। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটি একটি পৃথিবীর রীতি। ওকে, তাহলে এই 4টা সেন্টেন্সে আমরা দেখতে পেলাম টক শব্দটা মূলত ভার্ব, কিন্তু এখানে সেটা নাউন হিসেবে ফাংশন করেছে সেকেন্ড সেন্টেন্সে। আবার গো শব্দটা একটা ভার্ব, কিন্তু সেটা দেখেন এখানে এটা এখানে নাউন হিসেবে ইউজ হয়েছে, নাউন। ওকে, দিস দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা একটা নাউন। এখন এই গো শব্দটা ভার্ব, আবার অন্য জায়গায় এটা নাউন হয়েছে। শো এই শব্দটা মূলত একটা ভার্ব, শো অর্থ দেখানো। শো ইউর আইডি কার্ড, তোমার আইডি কার্ডটি দেখাও। ওকে, তাহলে এখন শো শব্দটা মূলত একটা ভার্ব, এই সেন্টেন্সও এটা ফাংশন করছে ভার্ব হিসেবে। কিন্তু দেখেন আই স এ শো লাস্ট নাইট, গত রাত আমি একটি মুভি দেখেছিলাম। এখন শো বলতে আর দেখানো বোঝাচ্ছে না, মুভি বোঝাচ্ছে, তখন এটা নাউন হয়ে গেল আর্টিকেলের পরে বসার কারণে। ঠিক আছে, তাহলে আর্টিকেলের পরে কোনো একটা শব্দ বসলে সাধারণত সেটি নাউন হয়ে যায় তার পজিশনের কারণে, ব্যবহারের কারণে। আই হ্যাভ কাম হিয়ার, আমি কোথায় এসেছি। প্রশ্ন করেন আই হ্যাভ কাম হিয়ার, আমি কোথায় এসেছি, এখানে এসেছি। উত্তর হলো এখানে। তাহলে কোথায় দ্বারা মূল ভার্বকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এই সেন্টেন্সে হিয়ার শব্দটা একটা অ্যাডভার্ব। কিন্তু দেখেন হি হ্যাজ গন ফ্রম হিয়ার, সে এখান থেকে গিয়েছে। তাহলে দেখেন ফ্রম একটা প্রিপোজিশন, সো প্রিপোজিশনের পরে যদি কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড বসে সেই ওয়ার্ডটা একটি নাউন হয়ে যায়। এখন হিয়ার শব্দটা এই সেন্টেন্সে ছিল অ্যাডভার্ব, কিন্তু আমরা পরে দেখতে পাচ্ছি এটা নাউন হয়ে গেল। একই শব্দ তার পজিশনের কারণে আইডেন্টিটি চেঞ্জ করে ফেলছে। তাহলে প্রিপোজিশনের পরে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ড বসলে, কোনো একটা অ্যাডভার্বও যদি বসে সেটা নাউন হয়ে যায়। এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসে, এজন্য এটা নাউন হয়। ঠিক আছে, এখন দেখেন হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। আমরা সবাই জানি ইন শব্দটা একটা প্রিপোজিশন, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে, এখানে ইনটা একটা প্রিপোজিশন। কিন্তু দেখেন প্লিজ কাম ইন, দয়া করে ভেতরে আসুন। প্লিজ কাম ইন, দয়া করে ভেতরে আসুন। তো প্রশ্ন করুন তো, দয়া করে কোথায় আসুন, ভেতরে আসুন। মূল ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করছি, তাহলে মূল ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে একটি অ্যাডভার্ব। ওকে, এখন এই ইন শব্দটা প্রিপোজিশনটা এই সেন্টেন্সে অ্যাডভার্ব হিসেবে ফাংশন করছে। এখন এখানে এটা অ্যাডভার্ব। হি প্লিজ কাম ইন, এখানে ইন শব্দটা প্রিপোজিশন না, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। আবার দেখেন হিজ প্যারেন্টস গট হিম অ্যান ইন উইথ দ্য কোম্পানি, তার মা বাবা তাকে এই কোম্পানিতে একটি অ্যাক্সেস দিয়েছিল, প্রবেশাধিকার দিয়েছিল। অ্যান ইন, তাহলে অ্যান একটা কি আর্টিকেল, আর্টিকেলের পরে বসছে ইনটা বসছে। এখানে ইন বলতে অ্যাক্সেস বোঝাচ্ছে, মানে প্রবেশাধিকার দেওয়া আর কি। হ্যাঁ, তো এখানে মানে তাকে ওই কোম্পানিতে একটা চাকরির সুযোগ করে দিয়েছে তার মা বাবা, সেই কথাটাই বললো। ঠিক আছে, তো এখানে এই আর্টিকেলের পরে বসার কারণে এই প্রিপোজিশনটা এখন নাউন হয়ে গেল। তাহলে ইন শব্দটা জন্মগতভাবে একটি প্রিপোজিশন, বাট এটা অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, নাউন হতে পারে তার পজিশনের কারণে। আবার দেখেন হি ইজ অনেস্ট, আমরা সবাই জানি অনেস্ট শব্দটা একটি অ্যাডজেক্টিভ, জন্মগতভাবেও এটা একটি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে হি ইজ অনেস্ট, কিন্তু যখন আমি অনেস্ট আর্টিকেল দিয়ে পরে অনেস্ট শব্দটা বসবে, এখন কিন্তু অনেস্ট বলতে আর সৎ বোঝাচ্ছে না, সৎ লোকদেরকে বোঝাচ্ছে। দি অনেস্ট আর রেসপেক্টেড এভরিহোয়ার, সৎ লোকেরা সকল জায়গায় সম্মানিত। ঠিক আছে, তাহলে এই দি অনেস্ট এখন আর্টিকেল দির পরে বসার কারণে এটি কিন্তু একটা নাউন হয়ে গেছে, এবং এটি একটি কমন নাউন। এরপরে ভার্বটা প্লুরাল হয়, সৎ লোকেরা, এদেরকে বোঝে, সৎ লোক না, সৎ লোকদেরকে বোঝাচ্ছে, এজন্য ভার্বটা প্লুরাল হবে। তাহলে দি অনেস্ট, অনেস্ট এক জায়গায় অ্যাডজেক্টিভ, আবার অন্য জায়গায় নাউন হয়ে গেল। মাই স্কুল র্যাঙ্ক ফার্স্ট লাস্ট ইয়ার, আমার স্কুল গত বছর পজিশনে ফার্স্ট হয়েছিল। তাহলে এখানে মাই একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আমরা জানি স্কুল শব্দটা জন্মগতভাবেও একটু নাউন। ঠিক আছে, আবার এখানেও এটা নাউন হিসেবে ফাংশন করছে, সো ইটস ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন দে আর স্কুল বয়স, তারা স্কুল ছাত্র বা স্কুল বয়স। এখন স্কুল শব্দটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? কারণ বয় শব্দটা নাউন, বয়ের পরে
একটা নাউনের আগে আরেকটা নাউন বসলে সেই নাউন আর নাউন থাকে না, সেটা হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। এখন এই স্কুল শব্দটা এই অ্যাডজেক্টিভ হয়ে গেল। আমরা জানি জন্মগতভাবে স্কুল শব্দটা একটা নাউন, বাট স্কুল শব্দটা যখন কোনো একটা নাউনের শুরুতে বসবে তখন সেটি আর নাউন থাকে না, সেটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, তাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। একটি নাউনের আগে আরেকটি নাউন থাকলে সেই নাউন আর নাউন থাকে না, সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। দেয়ার ইজ এ মিরর অ্যাবাভ দ্য বেসিন। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাবাভ শব্দটা জন্মগতভাবেও একটি প্রিপোজিশন, এই সেন্টেন্সও এটা প্রিপোজিশন হিসেবে ফাংশন করছে। দেয়ার ইজ এ মিরর অ্যাবাভ দ্য বেসিন, বেসিনের উপর একটি আয়না রয়েছে। ওকে, তাহলে এখানে অ্যাবাভ শব্দটা প্রিপোজিশন হিসেবে ফাংশন করছে, এজন্য প্রিপোজিশন। কিন্তু দেখেন ফর দ্য অ্যাবাভ রিজন, ফর দ্য অ্যাবাভ রিজন, দেখেন রিজন শব্দটা একটা নাউন, সো নাউনকে যেটা মডিফাই করবে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাবাভ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে গেল। ফর দ্য অ্যাবাভ রিজন আই ডিডন্ট গেট দ্য পয়েন্ট, উল্লেখিত কারণে আমি বিষয়টি বুঝতে পারিনি। ওকে, তাহলে অ্যাবাভ রিজন আর্টিকেল দির পরে এই যে নাউন, নাউনের আগেরটা এই অ্যাবাভ শব্দটা রিজনসকে মডিফাই করছে, সো এটা কিন্তু এখন একটা অ্যাডজেক্টিভ, এটা এখন প্রিপোজিশন না। আবার দেখেন দে বিল্ট এ রুম অ্যাবাভ, তারা উপরে একটি রুম নির্মাণ করেছিল। তাহলে প্রশ্ন করো তো তুমি কোথায় নির্মাণ করেছিল? উত্তর হলো উপরে, স্থান বোঝাচ্ছে উপরে। তাহলে মূল ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা কিন্তু একটা অ্যাডভার্ব। এখন এই অ্যাবাভ শব্দটাই একটি অ্যাডভার্ব হিসেবে ফাংশন করছে। ঠিক আছে, নোটিফাই মি, আমাকে জানাবা, ইফ দ্য অ্যাবাভ ইজ নট কারেক্ট, উপরেরটি যদি সঠিক না হয় তাহলে আমাকে জানাবা। ঠিক আছে, তাহলে আর্টিকেল দিয়ের পরে অ্যাবাভটা বসছে, তখন এই অ্যাবাভটা কিন্তু আর না, এই আর্টিকেল দিয়ের পরে বসার কারণে অ্যাবাভটা কিন্তু এখন প্রিপোজিশন না, এটা কিন্তু একটা নাউন হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাভ শব্দটা মূলত একটি প্রিপোজিশন। প্রথম সেন্টেন্সে এটা প্রিপোজিশন, সেকেন্ড সেন্টেন্সে এটি অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করার কারণে, থার্ড সেন্টেন্সে কোথায় দ্বারা প্রশ্ন করার পর উত্তরটা পাওয়ার কারণে এটি অ্যাডভার্ব, আর ফোর্থ সেন্টেন্সে আর্টিকেল দির পরে এটা বসার কারণে এটার প্রিপোজিশন না, এটা নাউন। তাহলে একই শব্দ তার পজিশনের কারণে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ফাংশন করছে বাক্যের মধ্যে। দেখেন হি প্লেস ওয়েল, প্রশ্ন করেন তো সে কেমন খেলে? উত্তর হচ্ছে ওয়েল, ভালো খেলে। তাহলে এই ওয়েল শব্দটা কিন্তু একটা কেমন খেলে, ভালো খেলে, অ্যাডভার্ব অফ, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এটা একটা অ্যাডভার্ব। কেমন খেলে মূল ভার্বকে মডিফাই করছি আমি, যেটাই যে ওয়ার্ডটাই ভার্বকে মডিফাই করে সেটাই অ্যাডভার্ব। তাহলে হি প্লেস ওয়েল, সে কেমন খেলে, ভালো খেলে, এজন্য এই ওয়েল শব্দটা একটি অ্যাডভার্ব। ওকে, কিন্তু দেখেন হি ইজ ওয়েল, এই ওয়েলটা মডিফাই করছে কাকে? হিকে। তো যেটাই নাউন বা প্রনাউনকে মডিফাই করে তার নাম অ্যাডজেক্টিভ। দেখেন এক জায়গায় ওয়েল শব্দটা অ্যাডভার্ব, আর এক জায়গায় ওয়েল শব্দটা অ্যাডজেক্টিভ, কারণ এটা মডিফাই করেছিল ভার্বকে আর এটা মডিফাই করছে প্রনাউনকে। আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব বসে না, অ্যাডজেক্টিভ বসে, এই জন্য এই ওয়েল শব্দটা এখানে অ্যাডজেক্টিভ আর এখানে হলো অ্যাডভার্ব। একই শব্দ, এক জায়গায় অ্যাডজেক্টিভ আর এক জায়গায় অ্যাডভার্ব। হুইচ ইজ ইউর বুক, কোনটি তোমার বই? এই হুইচ হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ প্রনাউন, ইন্ট্রোগেটিভ প্রনাউন, ইন্ট্রোগেটিভ প্রনাউন, যে প্রনাউন দ্বারা আমি প্রশ্ন করছি। হুইচ ইজ ইউর বুক, ইন্ট্রোগেটিভ প্রনাউন। এই হুইচ শব্দটা এখানে একটা ইন্ট্রোগেটিভ প্রনাউন। কিন্তু দেখেন আমি যখন বলবো হুইচ বুক, তাহলে বুক শব্দটা একটি কি? নাউন। ঠিক আছে, তো এই হুইচ শব্দটার পরে একটা নাউন আছে, তাহলে এই কোন একটা নাউনের আগে যদি আরেকটা প্রনাউনও বসে, সে প্রনাউন আর প্রনাউন থাকবে না, সেটি হয়ে যাবে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এই হুইচ শব্দটা নাউনকে মডিফাই করার কারণে এটা কিন্তু এখন একটা অ্যাডজেক্টিভ, ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। এটা ছিল ইন্ট্রোগেটিভ প্রনাউন আর এটা হলো ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, বা এটাকে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ বলে, যেটা প্রনাউন থেকে গঠিত হয়। এজন্য কোনো নাউনের আগে আরেকটা নাউন বসলে সেই নাউনটা, যেমন আমরা যদি বলি যে ঢাকা, এটা একটা নাউন। ঠিক আছে, ঢাকা এটা একটা নাউন। আমি যদি বলি ঢাকা সিটি, তাহলে এই সিটি শব্দটা নাউন, এই ঢাকা শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কোন একটা নাউনের আগে আরেকটি নাউন বসলে সেই নাউন আর নাউন থাকে না, সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। একইভাবে কোন একটি নাউনের আগে কোন একটি প্রনাউন বসলে সেই প্রনাউন আর প্রনাউন থাকবে না, সেটা হয়ে যাবে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের একটা প্রকার আছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা যদি জানতে চান তাহলে আমার অ্যাডজেক্টিভ যে লেকচারটা আছে সেটা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর দেখেন মিস্টার সিফাত ইজ হার হাজব্যান্ড। আমরা জানি হাজব্যান্ড শব্দটা একটা নাউন যার অর্থ হলো স্বামী,
কিন্তু দেখেন উই হ্যাভ টু হাজব্যান্ড, এই যে দেখেন এখন হাজব্যান্ড শব্দটা কিন্তু একটা ভার্ব। উই হ্যাভ টু হাজব্যান্ড আওয়ার রিসোর্সেস। হাজব্যান্ড যখন নাউন হয় তখন তার অর্থ হলো স্বামী, কিন্তু হাজব্যান্ড যখন ভার্ব হয় তখন তার অর্থ হচ্ছে সঞ্চয় করা, অপচয় না করা, তারপর কোনো একটা জিনিসকে অযথা খরচ না করা, এই অর্থ দেয় আর কি। উই হ্যাভ টু হাজব্যান্ড আওয়ার রিসোর্সেস, আমাদের সম্পদসমূহ আমাদের বুঝে শুনে খরচ করতে হবে। দি ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, কুকুর হচ্ছে একটি বিশ্বস্ত প্রাণী। তাহলে ডগ এই শব্দটা কিন্তু একটা নাউন, আমরা সবাই জানি কুকুর এটা একটা নাউন, ঠিক আছে। কিন্তু দেখেন রিপোর্টার্স ডগড হিম ফর আনসার, এখন ডগ শব্দটা কিন্তু নাউন না, এটা কিন্তু একটা ভার্ব। যখন এটা V2 ভার্বের 2 নম্বর ফর্ম, রিপোর্টার্স ডগড হিম ফর আনসার, ডগ শব্দটা যখন নাউন হয় তখন অর্থ হলো কুকুর, বাট ডগ শব্দটা যখন ভার্ব হিসেবে ইউজ হবে তখন তার 3টা ফর্ম হলো ডগ, ডগড, ডগড। এটার অর্থ হচ্ছে কারো পিছনে পেছনে যাওয়া, কাউকে তাড়া করা, টু সেইজ সামওয়ান, টু ফলো সামওয়ান, কারো পেছনে পেছনে যাওয়া, কাউকে অনুসরণ করা, কাউকে তাড়া করা, ঠিক আছে, ধাওয়া দেওয়া, ঠিক আছে। তাহলে রিপোর্টার্স ডগড হিম ফর আনসার, রিপোর্টার তার পেছনে পেছনে ছুটছিল উত্তরের জন্য, ঠিক আছে। এই জন্য ডগড শব্দটা এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তারপর দেখেন দি কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিমাল, কাউ শব্দটা আমরা সবাই জানি এটা একটা নাউন, কাউ শব্দের অর্থ হলো গরু। দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, অর্থাৎ গরু হচ্ছে একটা গৃহপালিত প্রাণী। এখন দেখেন দ্য ম্যান কাউড দ্য বেবি টু বি সাইলেন্ট, ঠিক আছে। এখন কাউ শব্দটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, যখন কাউ শব্দটা ভার্ব হিসেবে ইউজ হয় তার 3টা ফর্ম হলো কাউ, কাউড, কাউড, ওকে। সো এই কাউ শব্দটা যখন ভার্ব হিসেবে ইউজ হয় তার অর্থ হলো টু মেক ফ্রাইটেন সামওয়ান, অর্থাৎ অথবা টু ইন্টিমিডেট, অর্থাৎ কাউকে বশীভূত করা, ভয় দেখানো, এই অর্থ দেয়। দ্য ম্যান লোকটি কাউড ভয় দেখিয়েছিল, দ্য বেবি শিশুটিকে, টু বি সাইলেন্ট নীরব হতে, ছেলেটি যেন চুপ হয়ে যায় সেজন্য সে তাকে ভয় দেখিয়েছিল বা তাকে বশীভূত করেছিল, ঠিক আছে। এই অর্থ দেয় কাউ শব্দটা যখন ভার্ব হিসেবে ফাংশন করে। দেখেন ইসরায়েল একটা দেশের নাম, আমরা সবাই জানি ইসরায়েল ইজ এ ক্রিমিনাল স্টেট, ইসরায়েল হচ্ছে একটা সন্ত্রাসী রাষ্ট্র। তো ইসরায়েল শব্দটা যেহেতু একটা প্রপার নাউন তার মানে এটা অলওয়েজ একটা নাউন, কিন্তু যখন ইসরায়েল শব্দটা ভার্ব হিসেবে ইউজ হয় 2018 সালে আরবান ডিকশনারিতে এটি ভার্ব হিসেবে ইউজ হতে থাকে। ইসরায়েল শব্দটার 3টা ফর্ম হলো, যখন ভার্ব হয় ইসরায়েল, ইসরায়েলড, ইসরায়েল। এই ইসরায়েল শব্দের অর্থ হলো যখন ভার্ব হিসেবে এটা ফাংশন করে তখন তার অর্থ হলো টু টেক সামওয়ানস প্রপার্টি বাই ফোর্স অর ডিসিট, কারো সম্পদ জোর করে ছিনিয়ে নেওয়া কিংবা হলো প্রতারণার মাধ্যমে কারো থেকে কোনো জিনিস হাতিয়ে নেওয়া, এটাই হচ্ছে তোমার ইসরায়েল শব্দ যখন ভার্ব হিসেবে ফাংশন করে তার অর্থ। দ্য ইসরায়েল মাই প্লেস, তারা আমার জায়গা দখল করলো, তারা আমার সম্পদ ছিনিয়ে নিল। দ্য ইসরায়েল মাই ওয়েলথ, তারা আমার সম্পদ ছিনিয়ে নিল। যখন ইসরায়েল শব্দটা ভার্ব হলে তার অর্থ হলো কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া, জোর করে কারো অন্যের কোনো জিনিস নিজের বলে দাবি করা, এই অর্থ দেয় ইসরায়েল শব্দটা যখন ভার্ব হিসেবে ফাংশন করে। সো ডিয়ার লার্নার্স, আমি অ্যারাউন্ড 40টার কাছাকাছি সেন্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে একটি শব্দ এক একটা পার্টস অফ স্পিচ হিসেবে বাক্যে ব্যবহার হতে পারে। একই শব্দ নাউন অন্য জায়গায় অ্যাডভার্ব হয়ে যেতে পারে, ভার্ব হতে পারে, সেই বিষয়টা আমরা এতক্ষণ ধরে দেখার চেষ্টা করেছি। সো দীর্ঘ একটা লেকচার, আশা করি আপনারা উপকৃত হয়েছেন এই লেকচারের মাধ্যমে। ভবিষ্যতে এরকম আরও বিভিন্ন বিষয়ের উপর লেকচার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।